আজকের সেশন বোনাস শেয়ার। আমরা কোম্পানির যে সমস্ত অ্যাকাউন্টসগুলো করি, কোম্পানি অ্যাকাউন্টস, তার মধ্যে আমরা ইস্যু অফ শেয়ার, ইস্যু ফরফিচার, রিইস্যু অফ শেয়ার তার ক্লাস রেখেছিলাম। তার ক্লাসে আমি ইস্যু অফ শেয়ার তোমাদের দেখিয়েছিলাম। এরপরের পার্টটা হচ্ছে বোনাস শেয়ার। এবার এই বোনাস শেয়ার হচ্ছে কি আগে তোমাদের জানতে হবে যে বোনাস কি। বোনাস মানে তোমরা জানো, ভেবো না আমাদের পূজা বোনাস বা দিওয়ালি বোনাস, ওই বোনাস। হ্যাঁ, বোনাস এই কথাটার মধ্যে তোমরা একটু অন্তত মোটামুটি ধারণা আছে যে বোনাস মানে হচ্ছে আমরা ফ্রিতে যা পাচ্ছি, তাই না, উইদাউট পরিশ্রমে যা পাচ্ছি। কোম্পানির ক্ষেত্রে বোনাস শেয়ার, এই বোনাস শেয়ারের অর্থ কি? বোনাস শেয়ারের অর্থ হচ্ছে কোম্পানির শেয়ার হোল্ডার যারা আছে, সেই শেয়ার হোল্ডাররা তারা ফ্রিতে যে অতিরিক্ত শেয়ার পায়, সেই অতিরিক্ত শেয়ারটাকে কি বলছি? বোনাস। ঠিক আছে, যার জন্য কোনো পে করতে হয় না, তারা ফ্রি যে অতিরিক্ত শেয়ারটা পেয়ে যায় তাদেরকেই বলা হয়, সেই শেয়ারগুলোকেই বলা হয় বোনাস শেয়ার। এবারে কোম্পানি এই বোনাস শেয়ার দেয় কেন? শেয়ার হোল্ডারদের, তাদের থেকে পয়সা নিয়ে শেয়ার বিক্রি করেছে, তারা শেয়ার হোল্ডার হয়েছে, তাদেরকে আবার ফ্রি শেয়ার দেওয়ার দরকার কি আছে? ধরো কোম্পানি যদি দীর্ঘদিন চলতে থাকে, দীর্ঘদিন চলার পরে দেখা যায় কোম্পানির রিজার্ভ সারপ্লাসে একটা বিশাল পরিমাণ যদি পয়সা পড়ে থাকে, তাহলে পয়সা পড়ে থাকলে দেখা যায় শেয়ার হোল্ডাররা যদি ব্যালেন্স শিট দেখে, মানে ইয়ার এন্ডিংয়ে যখন অ্যানুয়াল জেনারেল মিটিং হবে, সেখানে যদি দেখে যে রিজার্ভ সারপ্লাসে একটা বিরাট অ্যামাউন্ট পড়ে আছে, তখন শেয়ার হোল্ডাররা দাবি করবে কি? যে ভাগ করে দেওয়া হোক, ওটা ভাগ করে দেওয়া হোক সমস্ত শেয়ার হোল্ডারদের। আর ওখান থেকে যদি আমরা ডিভিডেন্ড হিসেবে ওই মানে রিজার্ভ সারপ্লাসটাকে যদি ভাগ করে দিই, তাহলে কি হবে? আমার এদিকে রিজার্ভ সারপ্লাসের পরিমাণটা কমে যাবে, আর অ্যাসেট দিক থেকে কি কমে যাবে? ক্যাশ কমে যাবে, মানে ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট কমে যাবে। তাহলে এটা যদি কমে যায়, আমাদের ব্যালেন্স শিট আস্তে আস্তে কী হবে? ছোট হতে থাকবে, ব্যালেন্স শিট দুর্বল হবে, বা কোম্পানিই দুর্বল হবে নিজে। তা সেই জন্য কোম্পানি কি করে? কোম্পানি তাদের, ধরো আমরা যদি একটা কোম্পানি ব্যালেন্স শিটের দিকে তাকাই, আমি ছোট্ট মতো একটুকু করেছি, এই প্রথমে লিখে কি লায়াবিলিটি দিকে ইকুইটি অ্যান্ড লায়াবিলিটিস, তার আন্ডারে শেয়ার হোল্ডার্স ফান্ড, তার আন্ডারে কি থাকে? তার আন্ডারে থাকে শেয়ার ক্যাপিটাল, শেয়ার ক্যাপিটাল আর সারপ্লাস। এবার শেয়ার ক্যাপিটালে ইকুইটি শেয়ার থাকতে পারে, প্রেফারেন্স শেয়ার থাকতে পারে, আবার ইকুইটি শেয়ার ক্যাপিটালের মধ্যে সেখানে অথরাইজ ক্যাপিটাল, সাবস্ক্রাইব ক্যাপিটাল, পেড আপ ক্যাপিটাল আলাদা আলাদাভাবে থাকতে পারে। মানে অথরাইজ ক্যাপিটাল এইগুলো ভেঙে ভেঙে যখন দেখাবে তোমরা, অথরাইজ ক্যাপিটাল কতটা, কতটা ইস্যুড ক্যাপিটাল, কতটা সাবস্ক্রাইব ক্যাপিটাল, কতটা পেড আপ ক্যাপিটাল, এটা যদি দেখাও সেটা নোটে দেখাতে হয়। আমি এই একেবারে ইকুইটি শেয়ার ক্যাপিটাল লিখে রেখেছি, আর প্রেফারেন্স শেয়ার ক্যাপিটাল তারও ডিটেলসটা তোমাদের কী করতে হয়? নোটে করতে হয়। নোটে করে এখানে ফুল অ্যামাউন্টটা আনতে হয়। তো এখানে ফুল অ্যামাউন্ট আনতে হয় মানে শেয়ার ক্যাপিটাল লিখে আমরা নোট লিখে, এখানে কিন্তু ভাগ করি না, আমরা অ্যাট এ টাইম পয়সাটা বসিয়ে দিই। আমরা রিজার্ভ সারপ্লাসেও অ্যাট এ টাইম পয়সাটা বসিয়ে দিই, কিন্তু এই জিনিসটা থাকে কোথায়? নোটে, নোটে ডিটেলস করা থাকে। এইবার আমি বলছি, এই জায়গায় একটা বিশাল পরিমাণে অ্যামাউন্ট ধরো আছে কোম্পানির। এইবারে আমরা ইকুইটি শেয়ার ক্যাপিটালে দেখছি, ইকুইটি শেয়ার ক্যাপিটাল আর প্রেফারেন্স শেয়ার ক্যাপিটাল করে হয়তো কোম্পানির হয়তো 10 লক্ষ টাকা আছে। মেবি আমি একটা বসাচ্ছি এমনি অ্যামাউন্ট, ধরে নাও এখানে 10 লক্ষ টাকা আছে। এরপর আমরা রিজার্ভ সারপ্লাসে দেখছি এই কটা মিলিয়ে এখানে 20 লাখ আছে। তো এইরকম যদি পয়সা থাকে, তাহলে শেয়ার হোল্ডাররা যখন মিটিং হবে, শেয়ার হোল্ডারদের মধ্যে আমরা দেখলাম এটা আবার দুটো ভাগে ভাগ, এখানে 5 লাখ, এখানে 5 লাখ। তো ইকুইটি শেয়ার হোল্ডাররা প্রেফারেন্স শেয়ার হোল্ডারদের যে পাওনা আছে, সেটা যদি 10% প্রেফারেন্স শেয়ার হয়, তাহলে প্রেফারেন্স শেয়ার হোল্ডারদের 10% 5 লাখের উপর ডিভিডেন্ড দিয়ে দেওয়া হবে। দিয়ে দেওয়ার পর যে পয়সাটা পড়ে থাকবে রিজার্ভ সারপ্লাসে, সেটাও একটা বড় অ্যামাউন্ট, সেটাও 5 লাখের উপর 10% দিলে 50 যদি চলে যায়, 19,50,000 পড়ে আছে। ওরা দেখে কি বলবে? এখান থেকে আমাদেরকে ডিভিডেন্ড দেওয়া হোক। এত পয়সা যদি রিজার্ভ সারপ্লাসে থাকে, প্রফিট অ্যান্ড লসে জেনারেল রিজার্ভে, ক্যাপিটাল রিজার্ভে, সিকিউরিটি প্রিমিয়ামে, তাহলে ওই পয়সা ওইভাবে ব্যালেন্স শিটে রেখে লাভ কী আছে? আমাদেরকে দিয়ে দেওয়া হোক। তাহলে সেই অবস্থায় এখান থেকে যদি পয়সা কমে, ব্যালেন্স শিটের টোটালটা কমবে, আর অ্যাসেট দিক থেকে ব্যাংক কমে যাবে। তা কোম্পানি কি করে? কোম্পানি এতে কি করে? দেখে যে কোম্পানির আগামী দিনে হয়তো এইরকম তারা আগে থেকে একটা অনুমান করে রেখেছে যে ভবিষ্যতে আমাদের কিন্তু লস হতে পারে এই কারবারে। তার জন্য আমাদের আগে থেকে কিন্তু সিকিওর থাকতে হবে। সিকিওর থাকতে গেলে আমাদের আগে থেকে ফান্ডটা বেশ ভালো মতো তৈরি করে রাখতে হবে, যাতে আমরা আগামী দিনের যে কোনো রকম পরিস্থিতিতে আমরা পরিস্থিতির মোকাবিলা করতে পারি। অ্যাডভার্স পরিস্থিতি আসতেই পারে, যখন অ্যাডভার্স পরিস্থিতি আসবে তখন তাকে মোকাবিলা করার জন্য এই রিজার্ভ সারপ্লাসে এত বড় ফান্ড তৈরি করে রাখা আছে। হ্যাঁ, এইবার যদি এই পয়সাটা ভাগ করে নেয়, তাহলে এই পয়সাটা ভাগ করে নিলে এই ফান্ড তো কমে যাবে। তাহলে ভবিষ্যতে যদি লস হয়, তাহলে সেখানে কোম্পানি সামলাবে কী করে?
তা সেই পরিস্থিতিকে সামলানোর জন্য এটা তৈরি করেছে কোম্পানি। প্রতি বছর প্রফিট থেকে একটা পয়সা রিজার্ভ সারপ্লাসে ট্রান্সফার করে করে বা সিকিউরিটি প্রিমিয়ামে যে পয়সাটা এসছে সেটা রেখে দিয়ে কোম্পানি এটা তৈরি করেছে। সেই পয়সাটা ভাগ করে দিলে কি হবে, কারবারটা দুর্বল হবে, হ্যাঁ, ব্যালেন্স শিট তো উইক হবে, তার সঙ্গে কারবারের ফান্ডিং কমে গেলে তাদের লড়ার ক্ষমতাও অনেক কমে যাবে। তো সেই পরিস্থিতিতে কোম্পানি করে কি, কোম্পানি অ্যাক্ট অনুযায়ী, কোম্পানি আইন অনুযায়ী সেখানে বলা আছে আমরা এই রিজার্ভ সারপ্লাসকে ক্যাপিটালাইজ করতে পারি। ক্যাপিটালাইজ করতে পারি মানে কোথায় ট্রান্সফার করতে পারি, এই ক্যাপিটালে। ক্যাপিটালে যদি আমরা ট্রান্সফার করে দিই, তাহলে ক্যাপিটালে ট্রান্সফার করে দিলে আমরা কি করব, এখান থেকে 10 লক্ষ টাকা তুলে যদি এখানে ট্রান্সফার করি, তার জন্য আমরা শেয়ার হোল্ডারদের কাছ থেকে কোনো পয়সা চাইবো না। বলবো তোমরা যে শেয়ার আছে সেই শেয়ারের সংখ্যাটা যদি আমাদের দেখা যায় মেবি 1 লাখ শেয়ার আছে, তাহলে 1 লাখ শেয়ার হোল্ডারদের আরও 1 লাখ এক্সট্রা শেয়ার আমরা 10 টাকা করে ছাড়ছি, ছেড়ে 10 লক্ষ টাকা এখান থেকে ট্রান্সফার করলাম, তাদের থেকে কোনো পয়সা চাইলাম না। তাহলে যে শেয়ার হোল্ডারগুলো এতদিন লাফালাফি করছিল যে রিজার্ভ সারপ্লাসে এত পয়সা পড়ে আছে আমাদেরকে ভাগ করে দেওয়া হোক, তারা যদি ফ্রিতে শেয়ার পায় তাহলে তারা লাফালাফি করবে না। তাহলে আমাদের হবে কি, এইটা কেটে গিয়ে তখন হয়ে যাবে কত, এটা কেটে গিয়ে এখানে হয়ে যাবে 10 লাখ, আর এইটা তখন এই 10 লাখ, এখানকার 10 লাখ কোথায় গিয়ে প্লাস হবে, এখানে, এখানে গিয়ে সেটা কত হয়ে যাবে 20 লাখ, বা এখানে 10 লাখ ছিল লিখে রাখো, এটা 10 লাখ ছিল, সেই 10 লাখটা এখন বর্তমানে হয়ে যাবে কত, 20 লাখ। তাহলে হয়ে গেলে আমাদের দেখো ব্যালেন্স শিটের টোটাল কিন্তু একই থাকছে, সেই আমাদের শেয়ার হোল্ডার্স ফান্ডে কত থাকছে 30 লাখ, যেটা রিজার্ভ সারপ্লাসে ছিল সেটাকে ট্রান্সফার করে দিয়েছি কোথায়, শেয়ার ক্যাপিটাল। এই ট্রান্সফার করাটাকেই বলা হচ্ছে বোনাস শেয়ার ইস্যু করা। এই যে আমরা শেয়ারের মাধ্যমে রিজার্ভ সারপ্লাসকে আমরা ট্রান্সফার করলাম কোথায়, পাঠালাম কোথায়, ক্যাপিটালে, তাহলে এই পাঠানোটাকেই বলছি আমরা বোনাস ইস্যু করা বা বোনাস শেয়ার ইস্যু করা। ঠিক আছে, তাহলে তোমাদের কনসেপ্টটা ক্লিয়ার হলো। এবার বোনাস আমরা কেন দিই তাহলে সেটাও বললাম। এইবার আমরা যখন বোনাস দেব, বোনাস দেওয়ার সময় কিছু কিছু কোম্পানি অ্যাক্ট আছে সেগুলো তো আমাদের মানতে হবে। তা সেই মানাগুলো মানে কি কি কোম্পানি অ্যাক্ট অ্যালাউ করে আর কি কি অ্যালাউ করে না সেইগুলো মানতে হবে। আমরা বোনাস কোথা থেকে দিতে পারি, তাহলে বোনাস দিতে পারি যে কোনো ফ্রি রিজার্ভ বা প্রফিট অ্যান্ড লসের ব্যালেন্স থেকে। তাহলে প্রফিট অ্যান্ড লসের কিন্তু ক্রেডিট ব্যালেন্স হতে হবে, ডেবিট ব্যালেন্স নয়, লস নয়। তাহলে ক্রেডিট ব্যালেন্স এবং রিজার্ভ সারপ্লাসের মধ্যে যেগুলো ফ্রি রিজার্ভ আছে সেখান থেকে আমরা বোনাস দিতে পারি। এবার বোনাস কত রকম হয়, বোনাস হয় কিন্তু দু রকম, একটা ফুললি পেড বোনাস আর একটা পার্টলি পেড বোনাস। ফুললি পেড বোনাস যদি হয় তাহলে সেই ফুললি পেড বোনাস আমরা যে কোনো রিজার্ভ থেকে, ফ্রি রিজার্ভ থেকে দিতে পারি, কিন্তু এই ক্যাপিটাল রিজার্ভ থেকে দিতে পারি না। ঠিক আছে, ক্যাপিটাল রিজার্ভ থেকে দিতে পারি না। ক্যাপিটাল রিজার্ভ যদি বলে এর এতটা অংশ ক্যাশে রিয়েলাইজ হয়েছে তাহলে সেটা থেকে দিতে পারবো, কারণ সেটা ফ্রি রিজার্ভ। কিন্তু ক্যাপিটাল রিজার্ভ যদি নন ক্যাশ আইটেম থেকে আসে তাহলে সেই ক্যাপিটাল রিজার্ভ থেকে বোনাস দেওয়া যায় না। ঠিক আছে, তাহলে এটা মনে রাখতে হবে, ক্যাপিটাল রিজার্ভ থেকে বোনাস দেওয়া যায় না যদি কিন্তু ক্যাপিটাল রিজার্ভ ফ্রি হয়, অর্থাৎ ক্যাশে রিয়েলাইজ করা হয়। ক্যাশে রিয়েলাইজ করলে সেই ক্যাপিটাল রিজার্ভটা ইউজ করা যায়। আবার পার্টলি পেড বোনাসের ক্ষেত্রে সিকিউরিটি প্রিমিয়াম থেকে পার্টলি পেড বোনাস দেওয়া যায় না। তাহলে সিকিউরিটি প্রিমিয়াম থেকে পার্টলি পেড বোনাস দেওয়া যাবে না, মাথায় রাখতে হবে। কিন্তু সিকিউরিটি প্রিমিয়াম থেকে ফুললি পেড বোনাস দেওয়া যায়, কিন্তু পার্টলি পেড বোনাস দেওয়া যায় না। তুমি বলবে পার্টলি পেড বোনাসটা কি, সেটাই তো জানতে হবে। ধরো সাপোজ আমরা আমাদের যে শেয়ার ক্যাপিটালের মধ্যে আমরা দেখলাম আমাদের 1 লক্ষ শেয়ার আছে, 1 লক্ষ শেয়ার 10 টাকা ইচ। সেই 10 টাকা ইচ আমরা যদি ফুল ডেকে নিই 10 টাকা করে, তাহলে সেটাকে বলবো ফুললি পেড শেয়ার ক্যাপিটাল। ঠিক আছে, তাহলে ফুললি পেড শেয়ার ক্যাপিটালের আমরা এবার ওই 1 লক্ষ শেয়ার হোল্ডারদের 1 লক্ষ বোনাস দিচ্ছি, বা 1 লক্ষ শেয়ার হোল্ডারদের 50,000 বোনাস দিচ্ছি। তাহলে যদি 1 লক্ষ শেয়ার হোল্ডারদের 50,000 বোনাস দিই, মানে 50,000 বোনাসের সংখ্যা বলছি, শেয়ারের সংখ্যা যদি দিই, তাহলে 1 লক্ষে 50,000 দিচ্ছি, মানে দুটো যারা শেয়ার ধরে আছে তাদেরকে একটা করে বোনাস দিচ্ছি। তাহলে এটা হচ্ছে ফুললি পেড বোনাস। কিন্তু আমাদের যদি শেয়ার ক্যাপিটালটা স্ট্রাকচারটা এরকম হয়, আমাদের 1 লক্ষ শেয়ার আছে 10 টাকা ইচ, কিন্তু সেই শেয়ারটার আমরা এখন পর্যন্ত 8 টাকা পর্যন্ত ডেকেছি, বা ধরো 1 লক্ষ শেয়ার 10 টাকা ইচ, সেটা ফুললি পেড। তার নিচে আবার আছে 10,000 শেয়ার 10 টাকা ইচ, বাট তার কল্ড আপ ভ্যালু হচ্ছে 6 টাকা বা 8 টাকা। তাহলে 10,000 6 টাকা করে সেটা হয়ে আছে 60,000 টাকা। সেটা হয়তো এর মধ্যেই 10 লাখের মধ্যে আছে। তাহলে সেখানে ওই শেয়ারটাকে কি বলবো, পার্টলি পেড শেয়ার। তাহলে ওই শেয়ারটার
যে 4 টাকা ডাকতে বাকি আছে, সেই 4 টাকা বাকি থাকার জন্য তাকে বলছি পার্টলি পেড শেয়ার, ফুললি পেড নয়। 10 টাকার শেয়ার ডেকেছি 6 টাকা করে, এখনো 4 টাকা রাখতে হবে, সেই জন্যই ওটা পার্টলি পেড। তাহলে সেই পার্টলি পেড শেয়ার যেটা আছে, পার্টলি পেড শেয়ারটাকে আমরা যদি বোনাসের মাধ্যমে ফুললি পেড করে নিই, ওই 4 টাকা যদি আমরা বোনাস মানে রিজার্ভ সারপ্লাস থেকে পয়সাটা দিয়ে ওদের ফুললি পেড করে নিই, তাহলে ওটাকেই বলবো পার্টলি পেড বোনাস। তাহলে যে সমস্ত শেয়ারগুলো পার্টলি পেড হয়ে আছে তাদেরকে যদি আমরা তাদের যে পয়সাটা বাকি আছে সেটা রিজার্ভ সারপ্লাস থেকে দিয়ে তাদের থেকে কোনো ক্যাশ না চেয়ে আমরা উইদাউট ক্যাশ পেমেন্ট তাদেরকে যদি ফুললি পেড করে দিই, তাহলে সেটাকেই বলবো পার্টলি পেড বোনাস। ওই পার্টলি পেড বোনাস দেওয়ার সময় এই সিকিউরিটি প্রিমিয়াম থেকে পার্টলি পেড বোনাস দেওয়া যাবে না। ক্লিয়ার? সিকিউরিটি প্রিমিয়াম থেকে পার্টলি পেড বোনাস দেওয়া যায় না। আবার ফুললি পেড বোনাসের ক্ষেত্রে ক্যাপিটাল রিজার্ভ থেকে কিন্তু কোনো বোনাস দেওয়া যায় না, সেটা ফুললি পেডই হোক পার্টলি পেড হোক। কিন্তু ক্যাপিটাল রিজার্ভ যেটা ক্যাশে সংগ্রহ করি, আমরা ক্যাশে রিয়েলাইজ করি, সেটা থেকে কিন্তু বোনাস দেওয়া যায়, সেটাকে ফ্রি রিজার্ভ বলে। কিন্তু আমরা দেখছি আমাদের রিজার্ভ সারপ্লাসে যদি একটা হিউজ অ্যামাউন্ট থাকে, তাহলে সেখান থেকে আমরা কিছুটা যদি বোনাস দিই, তাহলে কোনটাকে আগে ইউজ করব? তাহলে অর্ডার কি? এর অর্ডার অনুযায়ী তোমরা প্রফিট অ্যান্ড লসকে ফার্স্ট ইউজ করবে, তারপরে জেনারেল রিজার্ভ, তারপরে সিকিউরিটি প্রিমিয়াম, তারপরে যদি শর্ট পড়ে ওই ক্যাপিটাল রিজার্ভের ক্যাশে যেটা হয়েছে সেই পোর্শনটা। এবার অনেক আরও রিজার্ভ থাকতে পারে, তো এনি আদার ডেভেলপমেন্ট রিজার্ভ হয়, ইনভেস্টমেন্ট ফ্লাকচুয়েশন রিজার্ভ হয়। তাহলে সেই সমস্তগুলো যদি থাকে, তাহলে সেগুলো কতটা ইউজ করব? তাহলে সেগুলো যদি ফ্রি হয় তাহলে সেগুলো ইউজ করতে পারি, তারপর ক্যাপিটাল রিজার্ভে হাত দেবো। ক্যাপিটাল রিজার্ভে কিন্তু আগে হাত দেবো না, ঠিক আছে? আর ক্যাপিটাল রিজার্ভ যদি বলে দেয় এটা নন ক্যাশ, তাহলে তো ওতে নেওয়াই যাবে না, ঠিক আছে? এইবারে এই এনি আদার রিজার্ভের মধ্যে ডিভিডেন্ড ইকুইলাইজেশন রিজার্ভ হয়। ডিভিডেন্ড ইকুইলাইজেশন রিজার্ভ হলে আগে তার থেকে ডিভিডেন্ড দিতে হবে, তারপর বাঁচলে আমরা বোনাসে ব্যবহার করব, ঠিক আছে? ইনভেস্টমেন্ট ফ্লাকচুয়েশন রিজার্ভ হলে ইনভেস্টমেন্টের যে ভ্যালু কমা বাড়া হচ্ছে তার লসটা এর থেকে আগে রিকভার করতে হবে, তারপরে বাঁচলে আমরা বোনাসে ইউজ করব, ঠিক আছে? যেগুলো নির্দিষ্ট স্পেসিফাই করা আছে, একটা নির্দিষ্ট কারণে সেই রিজার্ভটা তৈরি করা হয়েছে, তাহলে সেই কারণের জন্য যে খরচটা হচ্ছে সেটা আগে করে দিতে হবে, দিয়ে যেটুকু বাঁচবে তার থেকে বোনাস দেবো। ক্লিয়ার? আর প্রফিট অ্যান্ড লস, জেনারেল রিজার্ভ, এগুলো থেকে আমরা ফুল ব্যবহার করে বোনাস দিতে পারি। কিন্তু বোনাস দেওয়ার সময় মাঝে মাঝে বলে দেয় তোমাদের অঙ্কের মধ্যে যে প্রফিট অ্যান্ড লসকে অ্যাট লাস্ট ইউজ করো। তাহলে তখন কি করবে? তখন অন্যগুলোকে আগে ব্যবহার করবে, হ্যাঁ, আগে ব্যবহার করে তারপরে তোমরা সেখান থেকে বোনাস দেবে। আর এই রিজার্ভের মধ্যে না একটা রিজার্ভ আছে যাকে এদেরও আগে ব্যবহার করা হয়, সেটাকে কি বলে জানলে? ক্যাপিটাল রিডিমশন রিজার্ভ। যদি এটা থাকে, এই রিজার্ভটাকে আমরা আগে ব্যবহার করব, সবার আগে। কারণ ক্যাপিটাল রিডিমশন রিজার্ভেরও আমাদের যা উদ্দেশ্য, আর এই বোনাস দেওয়ারও তাই উদ্দেশ্য। ক্যাপিটাল রিডিমশন রিজার্ভ তৈরিই করা হয়, হ্যাঁ, তৈরি করা হয় কি জন্য? আমাদের রিজার্ভকে ক্যাপিটালাইজ করার জন্য। তা সেই জন্য এই রিজার্ভে যদি কোনো পয়সা থাকে তাহলে সেইটাকে সবার প্রথমে ব্যবহার করব। তাহলে ক্যাপিটাল রিডিমশন রিজার্ভ আগে, তারপর প্রফিট অ্যান্ড লস, তারপর জেনারেল রিজার্ভ, তারপরে সিকিউরিটি প্রিমিয়াম, তারপরে এনি আদার রিজার্ভ ব্যবহার করব। আর ক্যাপিটাল রিজার্ভে যদি ক্যাশ পার্ট হয় তাহলে এইভাবে অর্ডার অনুযায়ী করব। তাহলে এটা 1 নম্বর, এটা 2, এটা 3, হ্যাঁ, এটা 4, তারপরে কম পড়লে তারপর এখান থেকে 5, যদি কম পড়ে এই ক্যাশে ক্যাপিটাল রিজার্ভের ক্যাশ পার্টটা নেব, ঠিক আছে? তাহলে এর মধ্যে থেকে বোনাস দেওয়া হয়। বোনাস যখন দেওয়া হবে এই রিজার্ভগুলো কি হবে? রিজার্ভ সারপ্লাস থেকে কমে যাবে, আর সেইগুলো উঠে গিয়ে কোথায় প্লাস হবে? ক্যাপিটাল। তাহলে এটার নামই বোনাস। রিজার্ভকে ট্রান্সফার করে দেওয়া হচ্ছে কোথায়? ক্যাপিটালে। এবার ক্যাপিটালে ট্রান্সফার করলে একটা হিউজ অ্যামাউন্ট তো ট্রান্সফার হবে, তার সঙ্গে শেয়ার সার্টিফিকেটের সংখ্যাটাকে তো বাড়াতে হবে। সেই জন্য ওইটা কি করা হয়? 10 লাখ টাকা যদি বোনাস দিই, আমাদের যদি 10 টাকার শেয়ার হয়, 10 টাকা দিয়ে ভাগ করে নিলাম 1 লাখ। আমাদের শেয়ার হোল্ডার আছে হয়তো 1 লাখ, 1 লাখ শেয়ার হোল্ডার আছে, তাদের আবার 1 লাখ অতিরিক্ত বোনাস দিচ্ছি, শেয়ার দিচ্ছি। তাহলে সেই জন্য সেটাকেই আমরা বলবো একটা বোনাস হিসেবে ট্রান্সফার করছি শেয়ার হোল্ডারদের ফ্রি আরও সার্টিফিকেট বন্টন করে দেবো কি অনুপাতে? 1:1। তাহলে বোঝা গেল এটা হলো বোনাস। তাহলে বোনাসের উপর একটা কনসেপ্ট আমি আজকের ক্লাসে দিলাম। এর পরের ক্লাসে আমি বোনাসের যে ফর্মুলা হয় সেই ফর্মুলাগুলো শেখাবো। ফর্মুলা শেখানোর পর তারপরে আমি প্রবলেম সলিউশন করে দেখাবো।
ঠিক আছে, পরের ক্লাসে দেখা হচ্ছে, ফর্মুলা নিয়ে আসছি বোনাস শেয়ারের উপর। আজকের মতো টাটা।